আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী একজন সফল বাঙালি। তার নাম ডক্টর সাবরিন ফারুকী, OAM, অর্ডার অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত। আমরা খুবই আনন্দিত আজকে আমাদের সাথে পেয়ে তাকে। আমরা আহ, তাকে অভিনন্দন জানাচ্ছি আজকে যোগদান করার জন্য। এবং প্রথমেই আমি জানতে চাইবো তাকে তার ব্যক্তিগত জার্নিটা, যখন অস্ট্রেলিয়ায় প্রথম আপনি যখন মানে ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নেই। তো সাবরিন ফারুকী অ্যাকচুয়ালি আমার সাথে আমরা একসাথে পড়াশোনা করতাম ইউনিভার্সিটিতে বাংলাদেশে। সো আমি আহ, কখনো আপনি কখনো তুমি চলে আসতে পারে। তো দর্শক আপনারা সেটা বিবেচনা করবেন। তো আমার প্রথমে আমি জানতে চাই সাবরিন ফারুকীর কাছে, তুমি যখন বাংলাদেশ থেকে এলে প্রথম অভিজ্ঞতা কেমন ছিল? বাংলাদেশ থেকে আচ্ছা, প্রথমে থ্যাঙ্কস জানাচ্ছি কামাল তোমাকে আমাকে ইনভাইট করার জন্য। ইটস গ্রেট টু বি হিয়ার। আসলে তোমার সাথে অনেকদিন পরে এ ব্যাপারে কথা বলেও আমার খুব ভালো লাগছে। আমি বাংলাদেশ থেকে এসেছি 2004-এ মাস্টার্স করতে, এখানে সেকেন্ড মাস্টার্স করতে। তারপর একটা অপরচুনিটি পেলাম পিএইচডি। তো তারপরে আমি সিডনি ইউনিভার্সিটিতে পিএইচডি করলাম ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। তখন আসলে টিসলে আন্ডার এডুকেশন ডিপার্টমেন্টে পিএইচডি করলাম। আমার অভিজ্ঞতা তখন, আমি আসলে অনেকদিন লস্ট ছিলাম, লস্ট ইন দ্য সিস্টেম। তো যদিও এখানে পড়াশোনা করতে এসেছি, আম, ভাষা নিয়ে কোনো প্রবলেম ছিল না, কিন্তু কি করলে যে আসলে কি হবে, এটাই একটা ব্যাপার যে ফার্স্ট জেনারেশন মাইগ্রেন্টদের যেটা কমন ইস্যু। তখন আমি এসেছিলাম আসলে শুধু পড়াশোনা করতে, পড়াশোনা করে চলে যাব সেই চিন্তা করে। বাট স্টিল অ্যাজ আ স্টুডেন্ট আই ফেল্ট লস্ট মেনি টাইমস। এটা সব মাইগ্রেন্টেরই আমার মনে হয় যে প্রথম দিকে হয়। তো দ্বিতীয় আহ, এটার সাথে রিলেটেড যেটা প্রশ্ন আমার মনে হয় যে তোমার সেটা হলো যে মাইগ্রেন্ট হিসেবে তোমার প্রথম দিকে কি কি চ্যালেঞ্জ তুমি ফেস করেছো অ্যাকচুয়ালি এখানে? আচ্ছা, এসেছি যখন ফার্স্টে হচ্ছে আমার জব তখন একদম মানে নেসেসিটি ছিল না, বাট আই ওয়ান্টেড টু হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং হিয়ার ইন অস্ট্রেলিয়া। তো জব পাওয়াটা আসলে কিভাবে যে অ্যাপ্লাই করতে হয় সেটাই বুঝছিলাম না। আমি একটা এক্সাম্পল দিই, এটা অনেকে আসলে জানে না। আমি বাংলাদেশে তো একটা মাস্টার্স করে আসলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে, তো এখানে আমি সেকেন্ড মাস্টার্স করছি। তো অ্যাজ এ বিগিনার ইন দ্য জব মার্কেট, আমি ধরো খুব মানে ইনিশিয়াল এন্ট্রি লেভেলে অ্যাপ্লাই করছিলাম। তখন যখন আমি দিচ্ছি যে ডাবল মাস্টার্স, মানে দ্যাট ডাজন্ট ওয়ার্ক ইন অস্ট্রেলিয়া বিকজ ইট ওয়াজ নট রিলেটেড অ্যাট অল। আমি সেটা টিচিং এ ছিল না, সেটা এন্ট্রি লেভেলে বিভিন্ন কাস্টমার সার্ভিস ওগুলাতে ছিল। তো আমি জব পাচ্ছিলাম না, এবং আমার কাছে মনে হতো কি মিসিং। আমি তো ভালোই লিখছি, সিভি লিখছি তো। এম, এগুলা হচ্ছে আসলে শেখার ব্যাপার, সময়ের সাথে শেখার ব্যাপার। আমাকে গাইড করার মতো মানে কেউ ছিল না এখানে। তখনও সেরকম পরিচিত বাংলাদেশ থেকে পূর্ব পরিচিত কিছু মানুষ ছিল, কিন্তু আসলে সবাই তখন নিউ মাইগ্রেন্ট, মানে কেউ কাউকে গাইড করার মতো সিচুয়েশনে না। দ্যাট ওয়াজ এন এক্সপিরিয়েন্স। আর তাছাড়া সিডনি অস্ট্রেলিয়া ওভারঅল ভেরি মাল্টিকালচারাল। সো আই নেভার হ্যাড এনি প্রবলেম উইথ মাই এথনিসিটি, স্কিন কালার অর রিলিজন। ওগুলা নিয়ে প্রবলেম ছিল না আমার কখনোই। আমাদের ইউনিভার্সিটিতে নামাজ পড়ার জায়গা ছিল, মানে এগুলো আলাদা জায়গায় ছিল। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ওয়েলকামিং লাইক একটা টিমই ছিল যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিয়ে ডিল করে। সো রেস্ট অফ দ্য থিংস ওয়ার ভেরি গুড। বাট আমি বলবো যে এখানে চলার পথে সবারই চাকরি লাগে আসলে। তো ওই জব মার্কেটে আমি ইনিশিয়ালি না, অনেকদিনই অনেক স্ট্রাগল করেছি, এবং এখন আমি বিভিন্ন মানুষকে গাইড করি, পার্টিকুলারলি উইমেন। বাট তখন এটা একটা, ইট ওয়াজ এ প্রসেস অফ লার্নিং। দ্যাটস ট্রু। এটা আমিও দেখেছি যে যারা প্রথম আসে তারা জব জব মার্কেটে এন্ট্রিটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তাদের জন্য। যাই হোক, আমরা হ্যাঁ, কারণ আমরা আসলে জানি না। হ্যাঁ, আমরা জানি না যে কি করতে হবে। বাট আই ওয়ান্ট টু মেনশন যে আমি যখন মাস্টার্স করছিলাম তখন আমার এক সময় মনে হলো যে আচ্ছা, আমি ভলেন্টারি কাজ করি। তো এখানে কমিউনিটি সেন্টার বলে, কমিউনিটি মাইগ্রেন্ট রিসোর্স সেন্টার বলে, বিভিন্ন এরিয়াতে এরা আছে। তো সেখানে মাইগ্রেন্টরা যায়।
অ্যাডাল্ট, ওদেরকে ফ্রি বিভিন্ন সার্ভিস দেওয়া হয়, তো বিভিন্ন জায়গায় ইংলিশ শেখানো হয়। কিছুটা পেইড, মানে কিছুটা হয়তো টিচাররা পেইড, আর ভলেন্টারি অপশন ছিল। আমাকে কেউ গাইড করেনি, আমি জাস্ট কোথাও ফ্লায়ার দেখেছিলাম যে ইংলিশ ক্লাস। তো আমি বাংলাদেশে ইংলিশ পড়াচ্ছিলাম ইস্টার্ন ইউনিভার্সিটিতে, আমি যখন এসেছি এখানে। তো তারপরে মনে হলো যে আমি একটু পড়িয়ে দেখি, তারপর আমি অ্যাপ্লাই করলাম। আমি দুইটা এরকম কমিউনিটি মাইগ্রেন্ট সেন্টারে আমি ইংলিশ পড়াচ্ছিলাম। তারপরে সেই এক্সপিরিয়েন্স দেখিয়ে কিন্তু আমি এখানে পেইড জবে ঢুকলাম when I was doing masters, and that was very related to what I was studying. So আমি তো টিসল পড়ছিলাম, সেখানে আমি জাপানিজ টিমকে আমি পড়াচ্ছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো দ্যাট ওয়াজ আ গুড থিং আই ক্যান মেনশন। বাট জব স্ট্রাগল করার সাথে সাথে আবার আমার ভলেন্টারি কাজটা আমাকে হেল্প করেছিল। ইট ওয়াজ নট আ ফুল টাইম অর নট ইভেন পার্ট টাইম, বাট ইট ওয়াজ ওয়ান্স আ উইক. But that was pretty good, well paid and a related job. ইয়েস। তারপরে তুমি ওই পিএইচডি কিভাবে, মাস্টার্স করার পর পরেই পিএইচডি তে চলে গেলাম? হ্যাঁ, মাস্টার্স করে আমার তখন আমার মাস্টার্স করে আমার পিআর হয়ে গেছিল হুম। আমার ইয়েতে স্কিলে। তখন আমার মনে হলো যে আচ্ছা, আমার ওখানে পিএইচডির অপশন পেলাম সিডনি ইউনিভার্সিটিতে, ভালো সুপারভাইজারও পেলাম, এবং আমার ইন্টারেস্টিং টপিকে, আমার পিএইচডি টপিক ছিল আসলে বাংলাদেশের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, teacher training and implementation of that teacher training. So that was pretty interesting. আমার কাছে মনে হলো আচ্ছা, আসলে আমি যখন অস্ট্রেলিয়াতে মাস্টার্স করে পিএইচডি করে তারপরে দেশে যাব। সো আমরা প্ল্যান করি একরকম, হয় আর একরকম। সো পিএইচডি যাত্রাটা খুব, মানে কি বলবো, লম্বা ছিল, লোনলি ছিল। হুম। আম, আর অনেক 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 এক্সপিরিয়েন্স। কিন্তু এগেইন আই ডিড স্ট্রাগল ইন দ্য প্রসেস, বাট কোনো কিছু থেমে থাকিনি। আমার মনে হয় শুধু আমি না, সবাই স্ট্রাগল করে। Um, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর বাংলাদেশে ডাটা কালেকশনে গেলাম, সেখানে আম, গ্রামে গেলাম ডাটা কালেকশনে, ঢাকায় ছিল। হ্যাঁ, পিএইচডি শেষ করলাম, তবে পিএইচডি মাঝখানে আমি সিডনি ইউনিভার্সিটিতে আবার পড়ানো শুরু করলাম অ্যাজ এ টিউটর। আর শেষের দিকে গিয়ে আমি অ্যাজ এ লেকচারার অ্যান্ড টিউটর হিসেবে আমি কাজ শুরু করলাম। আচ্ছা। আম, তারপর যে যে বিষয়টি আমরা জানতে চাচ্ছি সেটি হলো যে তোমার ব্যক্তিগত বা প্রফেশনাল লাইফে মাইগ্রেশন কিভাবে তোমার সফলতার দরজা খুলে দিল, বলে তুমি মনে করো? আমার মনে হয় আসলে যখন আমি তোমাকে আমার একদম ট্রু স্টোরিটা বলি, যে আমি যেটা বললাম যে আমি এসেছিলাম আসলে চলে যাওয়ার জন্য, আমি মাইগ্রেশনের জন্য আসিনি। কিন্তু তারপরে যখন মাইগ্রেশন, মানে ইট ওয়াজ এ প্রসেস, তখন আমার ফ্যামিলি এবং সব মিলেই মনে হলো যে আচ্ছা, মানে এখানে সেটেলমেন্টের ব্যাপারটা। তো যখন মাইগ্রেশন হলো, আমার স্ট্রাগল ছিল, আমার ইমোশনাল স্ট্রাগল। আমার পুরো ফ্যামিলি বাংলাদেশে, এবং বাংলাদেশে তুমি রিলেট করতে পারবা, আমরা সেখানে খুবই আসলে আদুরে লাইফ লিড করে এসেছি। সেখানে আমরা কোনো কাজ টাজ বলতে কিছুই করিনি। এখানে এসে কাজ, স্ট্রাগল। ফার্স্ট জেনারেশন মাইগ্রেন্ট সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় স্ট্রাগল করে, বিকজ অ্যাজ অ্যান অ্যাডাল্ট ইউ আর বর্ন এগেন, দ্যাটস হাউ আই সি ইট। একটা নতুন দেশে, নতুন কালচারে, তোমার কালচার এবং তোমার চিন্তা ভাবনা নিয়ে আসা। সো আমি ইমোশনাল স্ট্রাগল করেছি, আর মাইগ্রেশনের তারপরে তো আস্তে আস্তে সেটেল করেছি। জব, আমি পাবলিক সার্ভিসে ঢুকে গেলাম 2009-এ। সো 2010-এ পিএইচডি শেষ করেছি, মানে আই মিন গ্রাজুয়েশন হয়েছে। 2009-এ আমি থিসিস সাবমিট করেছি। একদম থিসিস সাবমিশনের মনে হয় পরের মাসে আমি পাবলিক সার্ভিসে ঢুকে গেলাম, অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এ, রিসার্চে। তো সেটা ছিল একটা বড় স্টেপ আমার জন্য। এবং আমার কাছে মনে হয় মাইগ্রেশনের সুফল, বাংলাদেশ থেকে এসে এখানে যেরকম আমি সোশ্যাল ওয়ার্কের যে আনন্দটা আমি পাচ্ছি, ধর আমি এখানে সোশ্যাল ওয়ার্কে ইনভলভ এখন আমার সরকারি চাকরির সাথে, সেই 2009 থেকে এখন পর্যন্ত 16 বছর ধরে সরকারি চাকরি আমি ফুল টাইম করি ফর দ্য ফেডারেল গভর্নমেন্ট। তার সাথে আমি এখানে একটা এনজিও রান করি। সেই এনজিওতে আমি মাইগ্রেন্ট অ্যান্ড অ্যাসাইলাম সিকার্স অ্যান্ড রেফিউজিস, ওদের সেটেলমেন্টে হেল্প করি। তো এই জিনিসটা আমার মনে হয় আমি বাংলাদেশে করতাম না, করতে পারতাম না, অপরচুনিটি নাই।
এইখানে আমার কাছে মনে হয়েছে অপরচুনিটিটা আমি পেয়েছি। এবং একটা ব্যাপার এখানে হচ্ছে যে আহ কে কোথা থেকে এসেছে, কার বংশ কিরকম, এগুলা কোনো ব্যাপারই না আসলে। এটা হচ্ছে তোমাকে তোমার প্রুফ করতে হবে, যে এখানে মানে প্রুফ করতে হবে ইন দ্য সেন্স যে তোমার কাজ। তো মানে ব্যাকগ্রাউন্ড ধরো এখানে ম্যাকডোনাল্ডস, হাংরি জেটস এ চাকরি করলো, আম, সেটা দ্যাট কাউন্টস অ্যাজ আ জব অ্যান্ড এক্সপিরিয়েন্স রাদার দ্যান হ্যাভিং মোর অ্যান্ড মোর ডিগ্রি। সো আমার কাছে মনে হচ্ছে এখানে টুকটাক আমি যেখানে যা কাজ করেছি সবকিছু হেল্প করেছে। এবং তখন ভালো লাগে যে চিন্তা করতে যে আমার কাজটাকে এখানে ইম্পর্টেন্ট ধরা হয়। তো আমার মনে হয় যে আমার স্কিল, হ্যাঁ আমি বাংলাদেশে গেলে এক ধরনের মানে ইউজ করতাম স্কিলকে, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর স্কিল দিয়ে হয়তো ইউনিভার্সিটিতে ফুল টাইম টিচার হয়ে ঢুকে যেতাম। এখানে আবার লাইন চেঞ্জ হয়েছে, ট্র্যাক চেঞ্জ করা যেটাকে বলে মাইগ্রেন্টদের। তোমার সো দ্যাট হ্যাপেন, তোমার বাট আই ডিড। তোমার সোশ্যাল ওয়ার্কের যে তোমার যে অর্গানাইজেশন সেটা সম্পর্কে একটু বলো। আচ্ছা, আমি এখানে সোশ্যাল ওয়ার্কে ইনভলভ 2015 থেকে। আমার ছেলে হলো 2010-এ, তো আমার মনে হলো ও একটু বড় হলে একটু আমি সোশ্যাল ওয়ার্ক করতে চাই, টু গিভ ব্যাক টু দ্য কমিউনিটি। তো অপরচুনিটি খুঁজছিলাম, তারপর আমি শক্তি আর এসএসআই দুইটা অর্গানাইজেশনে আমি ভলেন্টিয়ার হিসেবে ঢুকলাম। তো লাইফে ফার্স্ট টাইম আমি দেখলাম রেফিউজিদের সাফারিং। তো তখন রেফিউজিটা আমি বাংলাদেশে দেখিনি, এখানেই দেখলাম। এবং ওদের সাফারিং দেখে মনে হলো ইটস প্রিটি সিমিলার টু আওয়ার সাফারিং অ্যাকচুয়ালি, যে আমরা অনেক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, অনেক শিক্ষিত, আবার এখান থেকে নতুন করে জীবন শুরু হয় অনেকের, বেশিরভাগ ক্ষেত্রে। তো তারপর আমার মনে হলো আমি ওদের আরো হেল্প করব। তারপরে শক্তি, আম, নামটা বাংলা কিন্তু আসলে দ্যাট ওয়াজ অ্যান অর্গানাইজেশন বেসড ইন নিউজিল্যান্ড। এখানে ওদের শাখা ছিল। তো আমি সেখানে ঢুকলাম ম্যানেজমেন্ট কমিটিতে। ওইখানে আমি উইমেনদের ডোমেস্টিক ভায়োলেন্স সাপোর্ট সাপোর্টার হিসেবে যোগ দিলাম। তো এটা করলাম 2019 পর্যন্ত। 20-তে আমি একটা নিজের অর্গানাইজেশন হলো উইথ সাম সিমিলার মাইন্ডেড পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিজ। অর্গানাইজেশনটার নাম কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড। সো ইট ইজ ইন ইটস 6th ইয়ার নাও। এবং আমরা যেটা করি যে আমার মতো যারা মাইগ্রেন্ট, আমার তোমার মতো মাইগ্রেন্ট রেফিউজিজ অ্যাসাইলাম সিকার, ওদের সেটেলমেন্টে হেল্প করি। এছাড়া মহিলাদের ডোমেস্টিক ভায়োলেন্স কেস ম্যানেজমেন্ট সাপোর্ট, আর অন্যান্য চাকরির জন্য যে প্রিপারেশন, এমপ্লয়মেন্ট প্রিপারেশন, এগুলো নিয়ে আমরা সাপোর্ট করে থাকি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। কিছুটা আমার সাথে মিলে, কারণ আমিও রিফিউজি ওরিয়েন্টেড কাজকর্ম, মাইগ্রেন্টস এন্ড রিফিউজিস আমার প্রফেশন, তাদের লুক আফটার বা তাদের হেল্প করে। তো আহ, এরপরে আমরা জানতে চাচ্ছি, তুমি তো কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলর নির্বাচিত হলে গতবার, সেই কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার যাত্রাটা কেমন ছিল? আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি 2015-এ লেবার পার্টিতে জয়েন করেছি, অস্ট্রেলিয়ান লেবার পার্টিতে, এলপি তে। এবং দ্য রিজন ওয়াজ আমার কাছে মনে হয়েছে যে জয়েন করে দেখি, কারণ দের নিডস টু বি আ ভয়েস অফ আওয়ার কমিউনিটি। আওয়ার কমিউনিটি বলতে আমি বাংলাদেশি বুঝাচ্ছি না, মাইগ্রেন্ট কমিউনিটি বুঝাচ্ছি। তো আমি বাংলাদেশের জীবনে কোনো পলিটিক্স করিনি, আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু এখানে তারপরে জয়েন করলাম। সো তারপরে এই যাত্রা শুরু হলো, সেখানে লেবার ফর রেফিউজি নামে একটি টিম আছে, তাদের সাথে ক্লোজলি কাজ করা শুরু করলাম। তারপরে যেগুলো আমার আমার কি বলবো which are close to my heart, I started working on those topics and those teams. So there are teams in Labour Party, তো ওদের সাথে কাজ করা শুরু করলাম। আস্তে আস্তে ভিতরে লেবার পার্টির ভিতরে টিমে ইলেকশনে দাঁড়ালাম। সো ইট ইজ কল্ড কি বলে লেবার কমিটি, পলিসি কমিটি, সরি, নিউ সাউথ ওয়েলস পলিসি কমিটি। সেখানে ইলেকশনে দাঁড়ালাম। তারপর আমার অপরচুনিটি আসলো হচ্ছে কাউন্সিল ইলেকশনে দাঁড়ানো, যেটা এখানে লোকাল গভর্নমেন্ট, বাংলাদেশেও প্রিটি সিমিলার। তো এই তো ইলেকশনে দাঁড়ালাম, ইলেকশনে জিতলাম। এক্সপিরিয়েন্স কি বলবো, আমাদের এরিয়াতে খুব বাংলাদেশি থাকে না। তবে অনেক মুসলিম আছে, 25% মুসলিম, সেটা অনেক আরব, মুসলিম, ইন্ডিয়ান, 25%, পাকিস্তানি। ইউজ। 25% অনেক মুসলিম। আম, তো আমাকে ইটস মোর লাইক, কি বলবো, যে আমি কাজ সবসময় সবার সাথে করেছি, ইটস নট অনলি উইথ মুসলিমস। না। কিন্তু যেহেতু পাড়ার মুসলিম বেশি, স্বাভাবিক কথা আমার কাজ ছিল প্রিডমিনেন্টলি ওদের সাথে।
ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স, কারণ তুমি অ্যাকচুয়ালি পলিসি মেকিং এ কাজ করতে পারবা, এবং সেখানে হচ্ছে ইউ ক্যান মেক এ ডিফারেন্স, বাট তারপরে ভেরি তুমি রিস্কি। পার্লামেন্ট ইলেকশন করলা কবে? ও হ্যাঁ, পার্লামেন্ট ইলেকশনে করেছিলাম 2019-এ। সো দ্যাট ওয়াজ ফর আপার হাউস, নিউ সাউথ ওয়েলস আপার হাউস যেটা বলে, এম এখানে বলে লেজিসলেটিভ কাউন্সিল, এমএলসি। সো লেজিসলেটিভ কাউন্সিলের ইলেকশনে দাঁড়ালাম সেখানে। ইট ওয়াজ নট আ উইনেবল পজিশন, বাট এটা দ্যাট গেভ মি আ প্ল্যাটফর্ম ইনিশিয়ালি। সো জানো নাকি জানি না, মানে কিছু পজিশন থেকে উইনেবল, কিছু পজিশন থেকে নট উইনেবল, নাম্বার কত, বাট কত দ্যাট নাম্বার, ফার্স্ট সেকেন্ড সাধারণত উইন করে? হ্যাঁ হ্যাঁ, মানে 6 জন পর্যন্ত হয়। হুম। তারপরে আমার বোধহয় এরকম ছিল 12 অর সামথিং। হুম। সো তখন আমি একেবারেই নতুন আসলে পলিটিক্সে, বাট আমার, আমি যেহেতু খুব অ্যাক্টিভ ছিলাম, দে চোজ মি and that gave me a platform to run next time in a winnable position. তো আমি নেক্সট টাইম কাউন্সিলে দাঁড়ালাম, তো হলো। এবং তারপরে there were some political issues, তারপরে আমি মানে এইবার আর দাঁড়াইনি, বাট আমি প্রিটি অ্যাক্টিভ ইন লেবার পার্টি। সো দেখা যাক ভবিষ্যতে কি হয়। অস্ট্রেলিয়ান অর্ডার অফ অস্ট্রেলিয়া, এই অ্যাওয়ার্ডটা কবে হলো? 2024-এ নাকি? হ্যাঁ, লাস্ট ইয়ার, হ্যাঁ 1.5 বছর। আচ্ছা। আমরা এখন জানতে চাচ্ছি যে অস্ট্রেলিয়া বাংলাদেশি কমিউনিটি নিয়ে, অস্ট্রেলিয়ান সোসাইটিতে বাংলাদেশি কমিউনিটির অবদান তুমি কিভাবে দেখো, মূল্যায়ন করো? বাংলাদেশি কমিউনিটি এখানে প্রিটি হিউজ। সিডনিতে আমি আমি জানি, মেলবোর্নে টু। সো ওদের অবদান আমার কাছে মনে হয় দে আর প্লেইং এ সিগনিফিক্যান্ট রোল। অস্ট্রেলিয়া আসলে মাইগ্রেন্টদের উপরে বেস করেই হয়েছে। যুগে যুগে এখানে যারা আদার দেন ফার্স্ট ফার্স্ট নেশন পিপল, এখানে সবাই আদিবাসী, যারা আদিবাসী ছাড়া সবাই সবাই মাইগ্রেন্ট। মাইগ্রেন্ট। সবাই মাইগ্রেন্ট আমরা। সো কেউ আগে এসেছে, কেউ পরে এসেছে। প্রথমে ইউরোপিয়ান সেটেলার এসছে, তারপরে এশিয়ানরা এসছে, তারপর সাউথ এশিয়ান আমরা যারা এসেছে। তো যুগে যুগে সবাই এসেছে, এবং আমি দেখি যে বাংলাদেশিরা সব জায়গায় বেশ ভালো কাজ করছে। মানে সেখানে সরকারি চাকরি থেকে শুরু করে সরকারের বিভিন্ন লেভেলে, এখানে ব্যবসা, আম, মানে আমাদের এক একটা এরিয়া আছে বাংলাদেশি, পুরা মিনি বাংলাদেশ বলতে পারবেন, লাকেম্বা, যে লাকেম্বা। লাকেম্বা, লাকেম্বা আছে, ক্যাম্বেল টাউন আছে। ক্যাম্বেল টাউন ইজ আ হিউজ এরিয়া, সেখানেও বাংলাদেশিদের, আমি বাংলাদেশিদের, এবং বদনাম নাই আসলে। মানে আমি তো মাল্টিকালচারাল কমিউনিটির সাথে কাজ করি, মানে কেউ আঙ্গুল তুলবে না যে বাংলাদেশি কমিউনিটি এরকম করে সেরকম করে, এন্ড দে আর ভেরি গুড। সো আমরা কালচারালি এখানে খুবই অ্যাক্টিভ, আমাদের অনেক ইভেন্ট হয়, কালচারাল ইভেন্ট, অ্যান্ড উই গো ওয়েল উইথ আদার কমিউনিটিস টু। সো কিছু কমিউনিটি যেমন বদনামে আছে, মানুষ মানে একটু অন্যভাবে দেখে, কিন্তু বাংলাদেশি কমিউনিটি আমি কোনো বদনাম দেখি না, এবং তারা চাকরি, ব্যবসা, কালচারাল সাইডে খুবই অ্যাক্টিভ। এবং আমার কাছে মনে হয় যে উই আর প্লেইং সিগনিফিক্যান্ট রোল ইন অস্ট্রেলিয়া। দ্যাটস ভেরি গুড টু নো বাংলাদেশি কমিউনিটির যে সফলতা। বিশেষ করে আমরা মেলবোর্নেও দেখি বাঙালি কমিউনিটি অনেক ভালো করছে, তাদের অনেক কন্ট্রিবিউশন আছে এখানে। সিডনিতে মনে হয় বাংলা স্কুল আছে, এখানেও বাংলা স্কুল আছে। হ্যাঁ, আহ, বাংলা স্কুল আছে। হ্যাঁ, এবং শুধু বাংলা স্কুল না, তারপরে আহ বাংলা শেখানো, আবার বাংলা গান শেখানোর স্কুল আছে। আচ্ছা। তারপরে হচ্ছে মানে তুমি যদি বাংলাদেশের কি বলো প্রভাবে বাংলা আমাদের কালচার ধরে রাখতে চাও সেকেন্ড জেনারেশনের জন্য, সব ব্যবস্থা আছে এখানে। সো মানে প্যারেন্টস নিড টু বি অ্যাক্টিভ, দ্যাটস ইট। এখানে ঢাকা বাংলাদেশে ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন বাংলাদেশে আছে। হয়তো অনেকে মনে করে যে বিদেশে গেলে যে কালচার ধরে রাখতে পারবে না, এই ধরনের একটা ভয় থাকে। অ্যাকচুয়ালি সেটা এখানে সেরকম না, এখানে বরং আরো বেশি সুযোগ আছে। এক্স্যাক্টলি, সত্যি কথা, তাই আমার কাছে তাই মনে হয়। এবং ধর্মের ব্যাপারটাও একটু বলি যে আমি কিন্তু মানে হেজাব করি 2005 থেকে। তো আমার কখনোই মনে হয়নি যে আমার কোনো ডিসক্রিমিনেশন হচ্ছে হিজাব করার জন্য। তো আমি পলিটিক্যালি অ্যাক্টিভ। পলিটিক্যাল অ্যাক্টিভ মানে তো আসলে আমাকে শুধু মুসলিমরা ভোট দেয়নি, হিজাব শুরু আমাকে করলা নন কিভাবে, মুসলিমরা ভোট এটাও দিয়েছে বলা যেতে পারে। 2005-এ। হ্যাঁ, আমার 2005। 20 বছর হয়েছে। 20 বছর হয়েছে। সো মানে আমার কখনোই মনে হয়নি যে আমি ডিসক্রিমিনেটেড ফিল করছি ফর মাই স্কিন কালার or how I look or what I wear. So this is a good thing. আর মেলবোর্ন, আমি আসলে কুইন্সল্যান্ডের কথা ঠিক জানি না, মেলবোর্ন আর সিডনিতে তো যে তুমি যেটা বললে কালচার ধরে রাখার মানে 100% তোমার অপরচুনিটি আছে।
এবং মানে দে আর ভেরি অ্যাক্টিভ, কালচারাল সাইড ভেরি অ্যাক্টিভ। তোমার বাংলা ভাষা শেখা, প্র্যাকটিস করা, বাংলা গানের প্রোগ্রামে সেকেন্ড জেনারেশনরা ইয়ে করে, পার্টিসিপেট করে, সো ভেরি গুড। হ্যাঁ, মেলবোর্নে যে বাংলা স্কুল আছে এটা অস্ট্রেলিয়ার মধ্যে নাকি মাল্টিকালচারাল যে ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং স্কুল হিসেবে সবচেয়ে বড় এখানে, এবং স্টেট গভর্নমেন্ট অনেক ফান্ড দেয় এখানে। দ্যাটস গুড। হ্যাঁ, সিডনিতেও প্রিটি সিমিলার। আমার মনে হয় মেলবোর্ন একটু বেশি, আরো বেশি অ্যাক্টিভ সিডনি থেকে, যতটুকু আমি জানি কালচারালি। আচ্ছা, এবার আসি ওভারঅল মাইগ্রেন্টস নিয়ে। তুমি কি মনে করো যে মাইগ্রেশন অস্ট্রেলিয়া মাল্টিকালচারালিজম এবং সোশ্যাল স্ট্রাকচারে কিভাবে এনরিচ করছে মাইগ্রেশন? মাইগ্রেন্টরা এখানে আসলে আমরা বিভিন্ন স্কিল নিয়ে আসছি। এক এক migration we bring skill when we arrived here, and then শুধু স্কিল না, আমাদের কালচার নিয়ে আসি। বিভিন্ন কালচার স্কিলের উপরেই এই মাল্টিকালচারাল কমিউনিটি, এন্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ অস্ট্রেলিয়া। সো আমরা এখানে সবকিছুতেই কন্ট্রিবিউট করছি। আমার মনে হয় যে মাইগ্রেন্টস ফ্রম ডিফারেন্ট কালচার, তো আমরা এখানে আসছি, আমরা আবার এই অস্ট্রেলিয়ান মেইন স্ট্রিমের সাথে মিশছি, বাট এট দ্য সেম টাইম আমরা আমাদের কালচারটাকে আবার ধরে রাখছি। সো অ্যাকচুয়ালি উই আর এনরিচিং দ্য এন্টায়ার থিং। সো আমাদের কালচার এক সাইডে আছে, আমাদের সাথেই আছে, বাট আমরা আবার মেইন কালচারের সাথে অ্যাসিমিলেট করছি। সো উই আর বেসিক্যালি এনরিচিং দ্য হোল থিং। সো আমাদের সব ওভারঅল মাইগ্রেশনেরই ভালো কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, আমরা আরেকটা বিষয় জানি যে অস্ট্রেলিয়াতে 30% মাইগ্রেন্টস, মানে ফার্স্ট জেনারেশন মাইগ্রেন্টস, সবাই তো মাইগ্রেন্টস বাট ফার্স্ট জেনারেশন মাইগ্রেন্টস Exactly. 30%। এবং অস্ট্রেলিয়ার যত বিজনেস আছে তার 30%-এর মালিক হলো মাইগ্রেন্টসরা সাধারণত। সো এখানে মাইগ্রেন্টসদের কন্ট্রিবিউশন অস্বীকার করা বা মাইগ্রেন্টসদের ছোট করার কোনো সুযোগ নাই, এটা শোনার সুযোগ। হিউজ হুম, কন্ট্রিবিউশন। আচ্ছা, absolutely. এখন যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে ইয়াং জেনারেশন মাইগ্রেন্টস যারা, তাদের জন্য তোমার মেসেজ কি? ইয়াং জেনারেশনকে আমার মনে হয় যে আম, একটু সোশ্যালি অ্যাক্টিভ হতে হবে। একটা ওয়ার্ড আমরা বাংলাদেশে আমি জীবনে ইউজ করিনি, নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অস্ট্রেলিয়াতে, যেটা আমি আসলে অনেকদিন পরে শিখেছি। নেটওয়ার্কিং বলতে যে আসলে আম, বিভিন্ন জায়গায় পরিচিত থাকা। হ্যাঁ, সেটা আমি যদি গান গাই, যে আমি গাই না বাট আমি এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে গানের অর্গানাইজেশন এখানে কারা রান করছে। আম, কা- আমার যদি চিন্তা থাকে আমি আরো মাল্টিকালচারাল কমিউনিটির সাথে কালচারালি পারফর্ম করব, এই ধরনের মানুষের সাথে খাতির করা, এদের সাথে পরিচয় রাখা, জানা, দিস থিংস আর ভেরি ইম্পর্ট্যান্ট। এখন এআই আসুক আর যাই আসুক, এগুলা কিন্তু সোশ্যাল ইন্টারাকশন গুলো এআই কখনো রিপ্লেস করতে পারবে না। না। So it is very important for us to keep all these networks, মানুষের সাথে কথা বলা, বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা। আসলে আমি একটা ইয়াং কেউ আসলে আমি বলবো, বাংলাদেশ থেকে অনেকেই চিন্তা ভাবনা নিয়ে আসে আমি বাংলাদেশে ইঞ্জিনিয়ার ছিলাম, এখানে ইঞ্জিনিয়ার না হলে আমার জীবন শেষ, ইঞ্জিনিয়ারিং এ যদি আমি কাজ না করি। দ্যাটস নট ট্রু। তোমার এখানে আরো অনেক অপরচুনিটি আছে। এখানে আহ ছোটখাটো অনেক কিছু করে একটা ভালো জবে ঢুকে যাওয়া যায়। ধরো বাংলাদেশে আমি সার্টেন আমি ইংলিশে পড়ে এসেছি, আই ডোন্ট হ্যাভ টু বি আ টিচার নেসেসারিলি ইন অস্ট্রেলিয়া। এখানে আরো অনেক কিছু আছে অপরচুনিটি। এখানে টেফ একটা, তুমি তো জানবেই টেফ যেটা কারিগর, কি বলে এটাকে, কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা আর কি, ইউনিভার্সিটি, টেকনিক্যাল কলেজ বা টেকনিক্যাল কলেজ। হ্যাঁ, টেকনিক্যাল তো এডুকেশন। টেইসে কিন্তু অনেক ছোটখাটো কোর্স করে একটা ভালো চাকরিতে ঢুকে যাওয়া যায়। সো চাকরি থাকাটা ইম্পর্ট্যান্ট। When you have a job, you have the experience. You can have the opportunity to have the experience. And when you have the experience, you can move to the next step. So I always encourage people to get into the job, have some experience, then move on, then go to the next level. So আমার মনে হয় ইয়াং জেনারেশন যদি কেউ ফার্স্ট জেনারেশন মাইগ্রেন্ট হয়, আহ ফ্রাস্ট্রেশন আসা স্বাভাবিক, আমারও ছিল, এবং আমি বলতে পারবো তোমারও নিশ্চয়ই ছিল সবারই এক থাকে, সময় যে প্রত্যেকের থাকে ওই হ্যাঁ, প্রথম। সবারই। হ্যাঁ, শেকড় চেঞ্জ করা, মানে একটা নতুন জায়গায় গাছ যেমন চেঞ্জ করে নতুন পটে দিলে প্রবলেম, ব্যাপারটা সেরকম। তো বাট আমার মনে হয় যে কেউ যদি আশেপাশে একটু গাইড করে, কারো গাইডেন্স যদি চেয়ে নেওয়া যায়, সেটা ভালো। আর এরকম মানে এরকম ছোটখাটো অনেক কোর্স করে
জব মার্কেটে ঢুকে গেলেই আসলে ফ্রাস্ট্রেশনটা একটু হলেও কমে। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। ব্যস্ত কাজে ঢুকে গেলে তখন আস্তে আস্তে ইনকাম শুরু হয়ে গেলে তখন ফ্রাস্ট্রেশনটা থাকার কথা না। আরেকটা হলো যে এখানে সব কাজের সমান মর্যাদা, কাজের হ্যাঁ, মানে ইয়ে আপার লোয়ার এইসব নাই এখানে। আর হ্যাঁ, স্যালারিও মোটামুটি সমান প্রায়, এখানে টিচারের বেতন প্লাস হ্যাঁ, কার্পেন্টারের বেতন সেম। সো এগুলো নিয়ে অনেকেই হয়তো চিন্তা করতে পারে যে সোশ্যাল স্ট্রাকচার, অ্যাকচুয়ালি হ্যাঁ। দেশের সিস্টেম হলো এরকম, এটা মেনে নিতে হবে। তো আরেকটা আমার কথা লাস্ট আমি অ্যাড কোশ্চেন। করবো, একটা কথা বলে নি, কাজ করলে মানুষের সাথে পরিচয় হয়, কাজ করলে আরেকজনের সাথে ইন্টারাকশন হয়, ইউ নো হাউ টু টক ইন অস্ট্রেলিয়া। মানে এটা কিন্তু একটা ব্যাপার, এটা শেখার ব্যাপার আছে। এটা আনলেস ইউ ডু ইট, ইউ ওয়ন্ট হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। অ্যান্ড ওয়েন ইউ আর সামওয়্যার, ওয়ার্কিং সামওয়্যার, ইউ উইল নো মোর পিপল, যেটা নেটওয়ার্কিং এর কথা বলছিলাম। মানে কোথা থেকে কানেকশন চলে আসবে। সো আই অলওয়েজ এনকারেজ পিপল টু গেট ইন দ্য জব মার্কেট। দ্যাটস গুড। শেষ কোয়েশ্চেন, ভবিষ্যতে যারা মাইগ্রেন্টস হিসেবে, মাইগ্রেন্টসরা কিভাবে আরো বেশি ভূমিকা রাখতে পারে অস্ট্রেলিয়ার ডেভেলপমেন্ট এবং ইউনিটিতে, সেই ব্যাপারে তোমার অ্যাডভাইস কি? Well, I'm not an expert in that migration part, but আমার কাছে মনে হয় যে it is very important that we work with everyone. আমরা যদি বাংলাদেশি হই, শুধুই বাংলাদেশিদের সাথে কাজ করি, তাহলে কিন্তু আমরা ছোট গণ্ডি থেকে বের হতে পারবো না। এটা খুবই তো একটা আমার মনে ইম্পর্টেন্ট হয় কথা বলছো, এই বিষয়টা, এটার ব্যাপারে আমিও দুই এক কথা বলবো পরে। সেটাই আমার কাছে, আমি পার্সোনাল, কারণ আমি যেটা বললাম, আমি যে পাড়ায় থাকি বাংলাদেশি খুবই কম। অন্যান্য দেশে কিন্তু আমি কিন্তু ভালোই মিশতে পেরেছি, মানে ওদের সবার সাথে মিশেই কাজ করি। দে হ্যাভ একসেপ্টেড মি টু। সো ওরা সবাই জানে আমি বাংলাদেশি, কিন্তু সবাই কিন্তু আমাকে একসেপ্ট করে, বিকজ আমার কাছে মনে হচ্ছে আমি ওদের সাথে কাজ করতে চাই। সো দিস ইজ দ্য বিউটি, সবার সাথে মিলে কাজ করলে যেটা হয় যে মানে টুগেদার উই ক্যান মেক বিগার চেঞ্জেস, অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। এবং বাংলাদেশি হয়ে আমরা যদি সে কাজটা করি, তাহলে আমাদের শুধু সুনামই বাড়বে। সো আমার মনে হয় এটা ইম্পর্ট্যান্ট। রাইট, এই ব্যাপারে আমিও একটু অ্যাড করতে চাই যে অনেক সময় দেখা যায় মাইগ্রেন্টসরা শুধু নিজেদের ভিতরেই থাকে, নিজেদের কমিউনিটির মধ্যেই সীমাবদ্ধ থাকে, হুইচ ইজ নট অ্যাকচুয়ালি গুড। মেইন স্ট্রিমে মিশতে হবে। অস্ট্রেলিয়ান সোসাইটি ইজ ভেরি ওয়েলকামিং, সো মেইন স্ট্রিমে মিশতে পারলে তুমি যেরকম এমপি পর্যন্ত, ইলেকশন পর্যন্ত চলে গেছো একজন সিম্পল মাইগ্রেন্ট হিসেবে এসে। সো এখানে অনেক দূর যাওয়া যায়, সেটা নিজে এক্সপ্লোর করতে হবে। আমরা শুধু নিজেদের গণ্ডির ভিতরে সীমাবদ্ধ না থাকি। সবশেষে তোমাকে অনেক ধন্যবাদ আজকের এই আমাদের মেল্টন মাইগ্রেশনের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য। ভবিষ্যতে আশা করি আবার কোনো এক সময় দেখা হবে। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ, থ্যাংকস কামাল ফর হ্যাভিং মি।